ধর্মকে পুঁজি করে অঢেল সম্পদের মালিক মামুনুল ও পরিবার। এতিমদের নামে হাতিয়েছে কোটি টাকা। নাশকতার মামলায় হেফাজতের আরো 2 নেতা গ্রেফতার। এক সপ্তাহে করোনা শনাক্ত কমেছে 33%। লকডাউনের সুফল বলছেন বিশেষজ্ঞরা। পরামর্শক কমিটির 10 প্রস্তাব, আজও ঝরল 60 প্রাণ। লকডাউনেও ঈদের কেনাকাটায় বেড়েছে ভিড়, যানজট। শিগগিরই গণপরিবহন চালুর কথা ভাবছে সরকার। আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট শুরু। মৃত্যুপুরী ভারতে দৈনিক সর্বোচ্চ সংক্রমণ 4 লাখ ছাড়ালো। অন্য দেশেও টিকা উৎপাদন করবে সেরাম। WHO-র ছাড়পত্র পেল মডার্নার ভ্যাকসিন। 2 মাস বন্ধ থাকার পর নদীতে ইলিশ ধরা শুরু। চাঁদপুরে মাছ ধরা পড়েছে কম, হতাশায় জেলেরা। ধীরে ধীরে পরিমাণ বাড়বে বলছেন কর্মকর্তারা। ভারতে 5 রাজ্যের বিধানসভার ফল ঘোষণা আজ। পশ্চিমবঙ্গের সব জরিপে এগিয়ে মমতা। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু যুক্তরাষ্ট্রে। এবং ব্যাটিং বিপর্যয়ে ক্যান্ডি টেস্টে ব্যাকফুটে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে 259 রানে এগিয়ে শ্রীলঙ্কা। ওয়ানডের জন্য প্রাথমিক দল ঘোষণা, ফিরছেন সাকিব। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমি রাগিব রহমান। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ধর্মকে পুঁজি করে কোটি কোটি টাকার মালিক বনেছেন বিলুপ্ত হেফাজতে নেতা মামুনুল হক ও তার পরিবার। এতিম ও মাদ্রাসার সহায়তা হিসেবে মানুষের কাছ থেকে নিয়েছেন মোটা অঙ্কের টাকা। বাগদানি ভারতের বিখ্যাত বাবরি মসজিদের নামে অর্থ সংগ্রহ। এই মসজিদের নামে জমি কিনলেও তাতে মসজিদ না বানিয়ে গড়ে তুলেছেন মাদ্রাসা। নাইমাল জিকোর প্রতিবেদন। হাদিসের বাবা আমার দাদা হাজী এরশাদ আলী, তিনি একজন সেই ব্রিটিশ আমলের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। বাবার সম্পত্তি আমার উপরে ছিল না, দোকান আছে। বাবার দোকান করতো না, আমরা দোকান করি। বাবা এতেকালে দোকান থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এমনটাই ছিল বাবা ছেলের সাংঘর্ষিক বক্তব্য। জনমনে প্রশ্ন উঠেছে, মামুনুল হক ও তার পরিবারের কাছে এত সম্পদ আসলো কোথা থেকে? অনুসন্ধানে জানা যায় মাদ্রাসায় এই পরিবারের প্রধান ব্যবসা। এরই মধ্যে রাজধানী মোহাম্মদপুর ও এর আশপাশ এলাকাতেই রয়েছে মামুনুল হক ও তার পরিবারের জামিয়াতুল আজিজ, শায়খের মাকবারা সহ 4টি মাদ্রাসা। মামুনুল হকের সাথে কাজ করা এক ব্যক্তির পরিচয় গোপন রাখার শর্তে জানান, একটি মাদ্রাসায় এতিম শিক্ষার্থীর সংখ্যা খুবই কম, কিন্তু তাদের নামে আসা টাকা সহ যাবতীয় উপকরণ অনেক বেশি, যা বরাবরই ভোগ করেন মামুনুল। এছাড়া বাকি শিক্ষার্থীদের বেতন তো আছেই। তাই নামে বেনামে রাজধানীর বিভিন্ন স্থানে মামুনুল ও তার পরিবার খুলে বসেছেন বেশ কয়েকটি মাদ্রাসা, যা দিয়ে মোহাম্মদপুরের কাদরাবাদ হাউজিং, বসিলা হাউজিং সহ বেশ কয়েকটি জায়গায় গড়ে তুলেছেন বিলাসবহুল বাড়ি। বিভিন্ন জায়গায় যেখানে পয়েন্টে ওরা কি বললে মানে আল্লাহ রাসূলের সাথে মিলে যাবে, ওখানে ফয়দা নেওয়া যাবে, ওই টেকনিকটা ইউজ করে তারা। এমন ভাবে এটাকে তুলে ধরে যে চামড়া দেওয়ার জায়গা মাদ্রাসা ছাড়া আর কোথাও নেই। তো ওই যারা মনে করেন হুজুরদেরকে তাদের কথার কারণে মহব্বত করে, পছন্দ করে, তাদের কথাগুলি ভালো লাগে, তাদের জান নেওয়ার সময় যা আছে সব হুজুরের পদতলে। এগুলো আর ইসলামের জন্য যায় না, এগুলো সব যায় হুজুরের কাছে। আপনি দিচ্ছেন তো এতিমকে, কিন্তু এতিম কিন্তু এটা পায় না। ওরা ওই যে 50 জন এতিম আছে, এরাও মানবতার জীবনযাপন করে। এখানেই হচ্ছে নির্মিত আমাদের সেই কাঙ্ক্ষিত ক্যাম্পাস। এখানেই থামেননি মামুনুল। দেশে বাবরি মসজিদ স্থাপনের নামে মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে হাতিয়েছেন কোটি কোটি টাকা। এই টাকা দিয়ে কেরানীগঞ্জের কলাতিয়া এলাকায় 15 বিঘা জমি কিনেছেন তিনি। তবে সেখানে বাবরি মসজিদ নয়, সিসিটিভি দিয়ে রীতিমতো দুর্গে পরিণত করেছেন এলাকাটিকে। আর স্থাপন করেছেন জামিয়া রহমানিয়া মাদ্রাসার একটি শাখা। জনপ্রতি 1 লক্ষ টাকা করে তারা সদস্য নিয়েছেন। এইভাবে 313 জন বেশি হয়ে গেছে। বেশি হয়ে গেলে কি হয়, 313 সদস্য ভিতরে রাখে ক শাখা ফ্রান্স বাড়ায়। এইভাবে এরই মধ্যে হেফাজতের সাবেক এই নেতা মামুনুল হক ও তার পরিবারের অর্থের উৎস খুঁজতে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাইম আলজিকো, নিউজ 24, ঢাকা। 26 মার্চ পরবর্তী সহিংসতার ঘটনায় শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া থেকে হেফাজতে নেতা মাওলানা জুনায়েদ আল কাশেমিকে গ্রেফতার করেছে সিআইডি। এছাড়াও নাশকতার মামলায় ইসলামী আন্দোলনের নেতা নিয়াজুল করিম সহ 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে পুলিশের বিশেষ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।
এদিকে আজ চট্টগ্রামের হাটহাজারীতে সহিংসতার মামলায় হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব জাফর আহমেদ সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি 2 জন হলেন কেন্দ্রীয় যুবদলের সদস্য আকরাম উদ্দিন ও হেফাজত কর্মী মোহাম্মদ সালাউদ্দিন। এবার করোনা পরিস্থিতি। করোনা নিয়ন্ত্রণে রেখে লকডাউন থেকে বেরিয়ে আসতে 10 দফা প্রস্তাবনা দিয়েছে জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। এদিকে করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর থেকে সংক্রমণের হার নেমেছে 10% নিচে। বিশেষজ্ঞরা বলছেন লকডাউন নিয়ে নানা সমালোচনা থাকলেও এর ফল পেতে শুরু করেছে দেশ। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। 29 এপ্রিল সারা দেশে করোনা সংক্রমণের হার 9.39%। এপ্রিল মাসের 15 তারিখেও যা ছিল 21%-এর উপরে। চলমান করোনার দ্বিতীয় ঢেউয়ে সর্বোচ্চ সংক্রমণের দিনেও এই হার ছিল 23%-এর উপর। কোভিড-19 জাতীয় কমিটির সদস্য ডাক্তার এম এ আজিজ বলছেন, লকডাউন নিয়ে নানা সমালোচনা থাকলেও সংক্রমণ কমার পেছনের মূল কারণ এটাই। জনসাধারণের এই পার্টিসিপেশন আছে আমি বলবো, যার ফলে এই সংক্রমণটা কমে আসছে। এটা ডেফিনেটলি এটা একটা পজিটিভ দিক। তবে আমি যেটা মনে করি যে এই লকডাউন কিংবা এরকম বিধিনিষেধের কর্মসূচি দীর্ঘমেয়াদী চলার মতো সিচুয়েশন আমাদের দেশে নাই। সেই প্রেক্ষাপটে আমরা পারবো না, আমাদের দেশে কোনো দেশই পারবে না। এই সংক্রমণের নিম্নমুখিতা ধরে রেখে লকডাউন থেকে বেরিয়ে আসতে এরই মধ্যে 10 দফা সুপারিশ করেছে কোভিড-19 জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। যেখানে প্রাধান্য দেওয়া হয়েছে মাস্ক না পরলে শাস্তিমূলক ব্যবস্থা, অফিসে অর্ধেক জনবল, গণপরিবহনে 50% যাত্রী পরিবহন, হোম ডেলিভারি সার্ভিসকে উৎসাহ প্রদান, জনসমাগমে নিরুৎসাহ, সর্বস্থানে নির্দিষ্ট দূরত্ব, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে অনলাইনে ক্লাস, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিনোদন কেন্দ্র বন্ধ রাখা সহ কন্টাক্ট ট্রেসিং ও ভ্যাকসিনেশন নিশ্চিত করার উপর। তবে 10 দফার ভেতর গণপরিবহন চলাচলের উপর কড়া নজরদারির উপর জোর দিচ্ছেন কোভিড-19 জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সদস্য ডাক্তার ইকবাল আরসলান। স্বাস্থ্যবিধি মেনে চলে, আমি মনে করি না যে আপনার যে বর্তমান অবস্থায় যে চলাচলের উপরে বা চলাচলের জন্য যে ঝুঁকিটা তৈরি হচ্ছে সেই ঝুঁকিটা বৃদ্ধি পাবে। কোভিড-19 প্রতিরোধে যত দ্রুত সম্ভব সবাইকে ভ্যাকসিনেশনের আওতায় আনার পরামর্শ দিচ্ছেন তারা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। এদিকে করোনায় আক্রান্ত হয়ে 24 ঘন্টায় আরো 60 জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে 1452 জন। 6 সপ্তাহের মধ্যে এ হার সর্বনিম্ন। মোট শনাক্ত 7,60,584 জন। এদের মধ্যে মারা গেছেন 11,510 জন। 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 3,245 জন। আর এখন পর্যন্ত সুস্থ হলেন 6,84,671 জন। এক সপ্তাহের ব্যবধানে দেশে মৃত্যু কমেছে 16.59% এবং শনাক্ত কমেছে 33.2%। গণপরিবহন চালু করা নিয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদ সামনে রেখে সরকার গণপরিবহন চালুর কথা ভাবছে। আর আশ্বাস নয়, দ্রুত গণপরিবহন চালু করে দেওয়ার দাবি জানিয়েছেন বাস শ্রমিকরা। তারা বলছেন, দীর্ঘ সময় পরিবহন বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছেন তারা। তৃতীয় দফা লকডাউনেও স্বাভাবিক রাজধানীর জীবনযাত্রা। আরেফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। ঘনিয়ে আসছে ঈদ উল ফিতর, কিন্তু টার্মিনালে অলস পড়ে আছে শত শত গণপরিবহন। করোনা দুর্যোগের আগে এ সময় ঈদযাত্রা নিয়ে ব্যতিব্যস্ত থাকতেন বাসের মালিক শ্রমিকরা, কিন্তু গেলবারের মতো এবারও 2 বেলা খাবার জোগাতে এখন হিমশিম খেতে হচ্ছে পরিবহন শ্রমিকদের। প্রায় 1 মাস রোজগার বন্ধ থাকায় অনেক শ্রমিক এরই মধ্যে ঢাকা ছেড়ে গেছেন। বাকিরা কেউ ভিন্ন পেশায়, কেউ বা বাস পাহারা দিয়ে কোনো মতে টিকে আছেন। সাধারণ গরিব যে জায়গা আছে ওই জায়গায় লকডাউন, বড় লোকের যে জায়গা আছে ওই জায়গায় কোনো লকডাউন নেই। এখন সব কাজ খোলা আছে, পরিবহন সেক্টর বন্ধ, আমাদের অবস্থা খুব খারাপ। গণপরিবহন বন্ধ থাকলেও ঢাকা ছাড়ার মানুষের সংখ্যা কমেনি। প্রতিদিনে কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে গাদাগাদি করে বিকল্প উপায় মানুষ বাড়ি যাচ্ছে। এটা নিষেধ, 10 জন যাচ্ছে, 10 জনের সাথে আমিও যাচ্ছি, কি করব বলেন? ভেঙে ভেঙে যেতে হবে এবং যেতে হবে। আমার বাসায় খুবই প্রবলেম হয়েছে। 350 থেকে 400 পদে আর কি যাচ্ছে পাটুরিয়া তামাতে গাবতলী থেকে। বাস্তবতা যখন এমন, তখনও দেশ জুড়ে চলছে সরকার ঘোষিত তৃতীয় ধাপের লকডাউন। যদিও রাজধানীর কোথাও সেই লকডাউনের ছিটে ফোটা নেই। গণপরিবহন ছাড়া সবই চলছে স্বাভাবিক দিনের মতো। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদের আগে এবার গণপরিবহন চালু করা হতে পারে। ঈদকে সামনে রেখে
জনস্বার্থে কথা বিবেচনা রেখে সরকার গণপরিবহন চালুর ব্যাপারেও চিন্তা ভাবনা করছে। বাংলাদেশে পরিবহন শ্রমিক ভাইদের আপাতত ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি। আমরা চাই প্রধানমন্ত্রীর সিদ্ধান্তটা যেন অতি দ্রুত বাস্তবায়ন হয়। আমরা চেষ্টা করব ইনশাল্লাহ স্বাস্থ্যবিধি মেনে আমাদের পরিবহন আমরা চালাই। করোনা সংক্রমণ ঠেকাতে 5 এপ্রিল লকডাউন শুরু পর থেকেই বন্ধ আছে গণপরিবহন। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। 16 দিন বন্ধ থাকার পর আবারও আন্তর্জাতিক রুটে শুরু হয়েছে ফ্লাইট চলাচল। অতি ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত দেশগুলো ছাড়া বিশেষ শর্তে বাকি 38টি দেশে ফ্লাইট চলবে। শনিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দেয়া প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। বর্তমানে কোভিড-19 সংক্রমণের হার বিবেচনায় 38 দেশের উপর বিশেষ শর্ত আরোপ করে ফ্লাইট চলাচল পুনরায় চালু করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদ উল আহসান জানান, ভারতের সঙ্গে এয়ার বাবল চুক্তির আওতায় চলাচলকারী ফ্লাইটগুলো স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে অতি ঝুঁকিপূর্ণ দেশগুলোর সঙ্গে সাময়িক যোগাযোগ বিচ্ছিন্ন এবং ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে আসা যাত্রীদের 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে। ইন্ডিয়া, সাইপ্রাস এবং আরও 10টি দেশ, এই 12টি দেশ থেকে আমাদের কোনো প্যাসেঞ্জার আসতেও পারবে না, আবার আমাদের দেশ থেকে যেতেও পারবে না। অতি না, শুধু ঝুঁকিপূর্ণ দেশ 26টা দেশ। এই 26টা দেশ থেকে যাওয়া, আমাদের দেশ থেকে যাওয়া বা আমাদের দেশে আসার উপরে কোনো রেস্ট্রিকশন নাই। শুধুমাত্র তারা বাংলাদেশে আসার পরে দে উইল হ্যাভ টু গো ফর 14 days ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন, ম্যান্ডেটরি কোয়ারেন্টাইন। এই যে 26টা এবং 12টা, এই 38টা দেশ ব্যতীত অন্য যে কোনো দেশ থেকে বাংলাদেশে আসা যাওয়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই, কোনো রেস্ট্রিকশন নাই। শ্রমিক নিপীড়নের অবসান ও শ্রমিকের অধিকার আদায়ের দাবিতে নানা আয়োজনে দেশে পালিত হয়েছে মহান মে দিবস। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সকালে বিভিন্ন বাম সংগঠন, পোশাক ও বাস শ্রমিকরা সমাবেশ করেন। শ্রমিকের অধিকার আদায়ের দাবি জানায় বিভিন্ন শ্রমিক সংগঠন ও 9টি বাম রাজনৈতিক সংগঠন। একই স্থানে সমাবেশ করে কেন্দ্রীয় শ্রমিক লীগও। সাভারে রানা প্লাজার মতো দুর্ঘটনার শিকারে দোষীদের শাস্তির দাবি ও শ্রমিকের অধিকার আদায়ে গার্মেন্টস শ্রমিকদের কয়েকটি সংগঠন র্যালি ও মানববন্ধন করে। শ্রমিকদেরকে হত্যা করা হয়েছে। 8 ঘন্টা শ্রমের পরিবর্তে গার্মেন্টস শ্রমিকরা কখনো 20 ঘন্টা শ্রম দিচ্ছে। শ্রমিকদের যে ইউনিয়ন করার, তার সংঘবদ্ধ হওয়ার যে অধিকার, সেটাও কিন্তু অনেকখানি রহিত হয়ে গেছে। শ্রমিক প্রতিনিয়ত শোষিত হচ্ছে, নির্বিচারে নিষ্পেষিত হচ্ছে। করোনা মহামারীর সময়কালে শ্রমিকদের জন্য রেশনিং চালুর দাবি জানিয়েছেন নজরুল ইসলাম খান। শনিবার মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের এক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই দাবি জানান। তিনি বলেন, সবসময় যদি নাও হয়, করোনার মতো দুর্যোগকালে শ্রমজীবী মানুষের জন্য রেশনিং ও ন্যায্য মূল্যের দোকান করা উচিত, যাতে তারা তাদের সীমিত আয়ের মধ্যে পরিবার পরিজন নিয়ে জীবনযাপন করতে পারেন। বিএনপির এই নেতা বলেন, কোভিড ইস্যুতে শ্রমিকদেরও একই ক্ষতিপূরণ ও সুযোগ সুবিধা দিতে হবে। পরে শ্রমিক দলের নেতাকর্মীরা শোভাযাত্রা সহকারে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সমাবেশে অংশ নেয়। মে দিবসের সমাবেশ থেকে দাবি করছি যে সব শ্রমিক কর্মচারীদের জন্য কোভিডে আক্রান্ত হলে তাদের সুচিকিৎসা এবং খোদা না করুন তারা ইন্তেকাল করলে তাদের ব্যাংকের কর্মচারীদের জন্য, ব্যাংকের অফিসারদের জন্য যে নিয়ম করা হয়েছে সেই পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হোক। সব সময় যদি নাও হয়, অন্তত করোনার মতো দুর্যোগকালে শ্রমজীবী মানুষের জন্য রেশনিং এবং ন্যায্য মূল্যের দোকান করা উচিত, যাতে করে তারা তাদের সীমিত উপার্জনের মধ্যে পরিবার পরিজন নিয়ে জীবন যাপন করতে পারে। বিএনপি নেতাদের শুধু টেলিভিশনের পর্দায় দেখা যায়, মানুষের পাশে নয়, এই মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শনিবার সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জনসাধারণের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। গরিব মানুষের কথা ভাবে, আর অনেকে গরিব মানুষের কথা ভাবে না। তারা টেলিভিশনের পর্দায় প্রতিদিন সরকারের বিরুদ্ধে শুধু সমালোচনা করে। টেলিভিশনের পর্দাতেই শুধু তাদের দেখা যায়, জনগণের সাথে তাদের দেখা যায় না। ঢাকা শহরে প্রেস ক্লাবের সামনে দেখা যায় মাঝে মধ্যে, নয়াপল্টনের
সংবাদ সম্মেলন করার জন্য দেখা যায়, আর বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে দেখা যায়। একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24। মানবিক গুণাবলীর মানুষ করতে পাঠ্য বইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের অন্য বই পড়ার সুযোগ দিতে অভিভাবকদের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। শনিবার মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত শত তথ্যে জাতির পিতা শীর্ষক প্রকাশনা বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই আহ্বান জানান তিনি। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সেজন্য ক্লাসের পড়ার বাইরে যত পারা যায় অন্য বই পড়তে হবে। ওই অনুষ্ঠানে আরো যোগ দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বইয়ের বাইরেও যত বেশি বই পড়া সম্ভব তত বেশি বই পড়বে তোমরা সবাই, এবং আমি অভিভাবকদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো, শুধু ক্লাসে প্রথম দ্বিতীয় তৃতীয় হতে হবে, জিপিএ 5 পেতে হবে, কাজেই সারাক্ষণ পড়ার বই পড়ো। অন্য বই পড়তে গেলে অনেক সময় অনেক বাবা মা বলেন পড়া নষ্ট হচ্ছে। বিনীতভাবে অনুরোধ করছি, দয়া করে এই কাজটি করবেন না। এবার সারার সৌজন্যে ঈদ বাজারের খবর। মার্কেটে ঈদের পোশাক আর কসমেটিক্সই বেশি বিক্রি হচ্ছে, থেমে নেই আনুষঙ্গিক কেনাকাটাও। তবে গণপরিবহন খোলা না থাকায় বিক্রি কম হচ্ছে বলে মত বিক্রেতাদের। অন্তরা বিশ্বাসের রিপোর্ট। ঈদ আসতে আর বেশি দিন বাকি নেই। কেনাকাটার জন্য এই সময়কেই বেছে নিচ্ছেন অনেকে। করোনা মহামারীর প্রভাব থাকলেও মার্কেটে মানুষের ভিড় একেবারে কম নয়। তবে পোশাকের নতুনত্ব এবার কম। বাজারে যা আছে তাই নিয়েই ঈদ শপিং সারছেন ক্রেতারা। কাবলি বানাইতে দিয়েছি, কাবলি কিনতেছি। এখন এই কাবলিতে ব্রুজ আছে না, ওই ব্রুজ বাঁধার জন্য ওইগুলো কিনতেছি। ফ্যামিলির জন্য, বাবা মার জন্য, শাশুড়ির জন্য, হাজবেন্ড, বাচ্চাদের জন্য, নিজের জন্য, সবার জন্যই মোটামুটি কেনাকাটা করব। ঈদে আর কি যা যা প্রয়োজন, বাচ্চাদের জুতা, জামা, কসমেটিক। জামা কিনছি, নেল পলিশ কিনছি, বাবার জন্য শার্ট আর প্যান্ট কিনবো। কসমেটিক্সের দোকানেও ভিড়টা চোখে পড়ার মতো। নতুন নতুন ডিজাইন এবার না এলেও কম বেশি বিক্রি হচ্ছে, তাতে সন্তুষ্ট নন বিক্রেতারা। যদি বাস চলতো তাই দূর থেকে কাস্টমার আসতো, এখানে বাস চলে না, তাই স্থানীয় কাস্টমার যারা ওরা আসে। মাত্র 15টা দিন পাচ্ছি, সব মিলাই মোটামুটি আছে। এত খারাপও না আবার এত ভালোও না। বিক্রি মোটামুটি আর কি, সেলটা কম আর কি, কাস্টমার কম আসতেছে এই জন্য আর কি। বিক্রেতাদের মতে গণপরিবহন চালু হলে আরো চালু হবে বিক্রি বাট্টা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাজধানীর বিপণী বিতানগুলোতে ক্রেতার সমাগম ছিল চোখে পড়ার মতো। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধের মধ্যেই ঈদের কেনাকাটা সারছেন অনেকে। তবে বিক্রেতাদের তুলনায় ক্রেতাদের স্বাস্থ্যবিধি মানতে অনীহা দেখা গেছে বেশি। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। রাজধানী চাঁদনী চক মার্কেটের সকালবেলার দৃশ্য এটি। চলমান লকডাউনে ক্রেতা কম থাকায় এতদিন যে হতাশা প্রকাশ করেছেন বিক্রেতারা তা যেন কেটে গেছে। ঈদের বাকি আর 12 দিন থাকায় মার্কেটগুলোতে বেড়েছে ঈদ কেনাকাটার ব্যস্ততা। চাঁদনী চকে আসা হইলো, এখানে সব ধরনেরই কোয়ালিটি পাওয়া যায়। কিনতে আছে, বেচাকেনা ভালো, কাস্টমারও আছে। আর কাস্টমার যদি মনে করেন থাকতো গাড়ি খাওয়া, তার কাস্টমার হইতো আর কাস্টমার যেরকম আছে বেচা কিনা ওরকম নাই, শুধু কাস্টমারই আছে। তবে এবার ঈদ শপিং এ বাধা হয়ে দাঁড়িয়েছে করোনা পরিস্থিতি। বড় বড় শপিং মলগুলোতে ক্রেতা সাধারণের সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মানার লম্বা লাইন দেখা গেলেও নিউ মার্কেট, গাউসিয়া, চাঁদনী চকে তা যেন অনেকটাই উপেক্ষিত। ওই অনেক সময় ধুম বন্ধ হয়ে যায়, তো ওই জন্য আর কি অনেক সময় মাঝে মাঝে খুলে আবার মাঝে মাঝে লাগে আর কি। আপু পড়ছি গরমের জন্য, খুব গরম লাগতেছে, তো সেই জন্য মাস্কটা পরে রাখছি। গণপরিবহন বন্ধ থাকায় এলিফ্যান্ট রোড সহ রাজধানীর বেশ কিছু শপিং মল ঘুরে দেখা গেল ক্রেতার সমাগম একেবারেই কম। বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। লাস্ট 1 ইয়ার আমাদের কোনো বিক্রি নেই, দোকান ভাড়া দিতে হচ্ছে, ব্যাংকের টাকা দিতে হচ্ছে, কর্মচারীর বেতন দিতে হচ্ছে। আমরা যদি বেতন না দিই, নিম্ন আয়ের মানুষ তারা চলবে কিভাবে?
তাদের ফ্যামিলি আছে, বাচ্চা আছে, বাড়ি ভাড়া মাপ নেই তো তাদের। এবছর আসলে আমাদের এলিট লাইফস্টাইল থেকে সেলটা ওরকম হচ্ছে না। প্রতি বছর আমরা যথেষ্ট কাস্টমার পাই। তবে সামনের দিনগুলোতে আরও বাড়বে বেচাকেনা, এমন প্রত্যাশা সবার। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। দু মাস পর নদীতে নামলেও সে হারে ইলিশ ধরা পড়ছে না চাঁদপুরের জেলেদের জালে। সরকারি নিষেধাজ্ঞায় গেল 2 মাস কাজকর্ম প্রায় ছিলই না। কষ্টে দিন পার করে এখন নদীও হতাশ করছে বলে আক্ষেপ জেলেদের। খোকন কর্মকারের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। চাঁদপুরের মেঘনার বুকে যেখানেই চোখ পড়ে শুধু মাছ ধরার ট্রলার। এই দৃশ্য গেল 2 মাসে দেখা যায়নি। সরকারি বিধিনিষেধ উঠে যাওয়ায় শুক্রবার মধ্যরাত থেকে নদীতে নামেন জেলেরা। তবে রাতভর মাছ ধরে সকালে হতাশা নিয়ে ঘাটে ফেরে নৌকাগুলো। জেলেরা বলছেন দৈনিক খরচের টাকাও উঠছে না। আশা করে নদীতে গেছি গিয়া মনে করেন মাছ সেইরকম পাই না, মাছ পাই নাই, এই খরচের টাকা হইব না। 2 মাস বন্ধ থাকা দেনা পানা হয়ে গেছি। জানলাম নৌকা লিয়া টাকা পয়সা অনেক টাকা খুঁয়ে টিয়া গাঙ্গুর নদীতে নামছি। আড়তদারদের দাবি শত শত জেলে একসঙ্গে নদীতে নামায় এই অবস্থা। 250-50টা জাল পাইছে, দেখা গেছে আপনার হিসুমকা কিছু মাছ পাইছে। অনেক মনে করেন হাজার হাজার জাল লেখা বাইতে আছে, অন্ত মাছ কিছু কম পাইব। মৎস্য কর্মকর্তারা অবশ্য বলছেন শুরুতে না পেলেও ধীরে ধীরে মাছের পরিমাণ বাড়বে। কিছু কিছু মাছ আগে যেগুলো রয়ে গেছে সাগরে ফিরে যেতে পারে নাই, এগুলো অল্প কিছু মাছ পাবে। সাথে অন্য অন্য মাছ মনে করেন আপনার রিটা মাছ, পাবদা মাছ, বোয়াল মাছ, আর মাছ, এইগুলো মাছ পাওয়ার কথা। কিন্তু একেবারে বর্ষাকালের মতো এই যখন মনে বৃষ্টিটা হওয়ার পরে এই মে মাসের দিক থেকে আস্তে আস্তে সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ আসা শুরু হবে। এর আগে মার্চ এপ্রিল 2 মাস জাটকা সংরক্ষণের জন্য ইলিশ শিকার ও বিপণন বন্ধ ঘোষণা করে সরকার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ বাড়াতে এবার নতুন পথে হাঁটছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। কোনো ব্যাংককে পাবলিক মার্কেটে তালিকাভুক্ত হতে হলে আগেই 200 কোটি টাকা বিনিয়োগ করতে হবে পুঁজিবাজারে। শুধু তাই নয়, ইতিমধ্যে তালিকাভুক্ত ব্যাংকগুলোর বিনিয়োগ বাড়াতেও কাজ করছে নিয়ন্ত্রক সংস্থা। বিশেষজ্ঞরা বলছেন এটি বাস্তবায়ন হলে তারল্য সংকট কেটে যাবে পুঁজিবাজারে। সুলতান আহমেদের রিপোর্ট। আর্থিক খাতের সাথে সরাসরি সম্পৃক্ত পুঁজিবাজার। শক্তিশালী পুঁজিবাজার গড়ে তুলতে বিশ্বব্যাপী ভূমিকা রাখতে দেখা যায় ব্যাংক খাতকে। তবে 2010 সালের বড় পতনের পর পুঁজিবাজারে বিনিয়োগ করতে অনেকটাই অনাগ্রহী ব্যাংকগুলো। অর্থ মন্ত্রণালয়ে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপের পরও বেঁধে দেয়া 200 কোটি টাকা করে বিনিয়োগ করেনি বেশিরভাগ ব্যাংক। হিসেব বলছে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত 25টি ব্যাংকের পুঁজিবাজারে মোট বিনিয়োগ দাঁড়িয়েছে 4000 কোটি টাকার কিছুটা বেশি। আমরা জানি অনেক তফসিলি ব্যাংকে তারল্য আছে এবং এখানে বাংলাদেশ ব্যাংক একটা সুবিধা দিয়েছে। আমি আহ্বান জানাবো ব্যাংকগুলোকে তারা যেন আমাদের এই পুঁজিবাজারে তাদের যে বিনিয়োগ করার কথা সেটা তারা যেন করেন। শুধু তাই নয়, দেশের মোট 61টি তফসিলি ব্যাংকের মধ্যে 31টি এখন পুঁজিবাজারে তালিকাভুক্ত। 12 বছর পর সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে এনআরবিসি ব্যাংক। এরই মধ্যে নতুন প্রজন্মের কয়েকটি ব্যাংকও অপেক্ষা করছে তালিকাভুক্ত হতে। তবে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বলছে তালিকাভুক্ত হওয়ার আগে কেন্দ্রীয় ব্যাংক ঘোষিত 200 কোটি টাকা ন্যূনতম বিনিয়োগ থাকতে হবে পুঁজিবাজারে। বাংলা ব্যাংকের নির্দেশনা এবং এটাকে সংযুক্ত করতে চাই আমরা। তারা এই 200 কোটি টাকা যেন মার্কেটে দিয়ে তারপরে আসে। যারা অলরেডি হয়ে গেছে আজ থেকে 5, 7, 10, 25 বছর আগে, তাদেরকে আমরা মনিটর করছি। বিশেষজ্ঞরা বলছেন ব্যাংকগুলোকে পুঁজিবাজারমুখী করতে এটি ভালো উদ্যোগ। যেটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন করছে যে মিনিমাম 200 কোটি টাকা ইনভেস্টমেন্ট তাদেরকে অবশ্যই ক্যাপিটাল মার্কেটে থাকতে হবে। এতে যেটা হবে যে ক্যাপিটাল মার্কেটে যে লিকুইডিটি ক্রাঞ্চ যেটা আছে সেই লিকুইডিটি ক্রাঞ্চটা কিন্তু থাকবে না। ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট কিন্তু অনেক বাড়বে। এদিকে লকডাউনেও ইতিবাচক দেশের পুঁজিবাজার। গেল 1 মাসের ব্যবধানে ডিএসসিতে বাজার মূলধন বেড়েছে প্রায় 12,000 কোটি টাকা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গে থাকুন।
আবারও স্বাগত, দেখছেন নিউজ 24। ভোলা 3 আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, করোনাকালে হতদরিদ্র মানুষের জন্য দিনরাত কাজ করে যাচ্ছে সরকার। শনিবার দুপুরে ভোলার লালমোহন উপজেলায় সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কের মাঠে মানবিক সহায়তা দেওয়ার সময় এই মন্তব্য করেন তিনি। করোনা সংকটে কর্মহীন ও দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 600 মানুষকে সহায়তা দেওয়া হয় শনিবার। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ফরিদপুরের সালথায় ডিবি হেফাজতে আবুল হোসেন আলী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত আলী ওই উপজেলার সোনাপুর ইউনিয়নের গোপালিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। সপ্তাহখানেক আগে গ্রামে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামি ছিলেন। 28 এপ্রিল তাকে রিমান্ডে নেয় গোয়েন্দা পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, শুক্রবার রাতে সেহরির পর বাথরুমে গিয়ে অসুস্থ হয়ে পড়েন আলী। এ সময় তার বমিও হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনা তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে 4 সদস্যের একটি কমিটি গঠন করেছেন ফরিদপুরের পুলিশ সুপার। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 4র্থ দিনের মতো চলছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি। গত মঙ্গলবার ইন্টার্ন চিকিৎসকদের উপর ছাত্রলীগের একাংশের হামলার প্রতিবাদে এই কর্মবিরতি পালন করছে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন। এদিকে মারধরের ঘটনায় পাল্টাপাল্টি 2টি মামলা দায়ের করেছে উভয় পক্ষ। ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত সহ আসামিদের গ্রেফতার করা না হলে কর্মবিরতি প্রত্যাহার হবে না বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। তবে এতে চিকিৎসা সেবায় কোনো প্রভাব পড়ছে না বলে জানান হাসপাতাল পরিচালক। এবার বৈশ্বিক করোনা পরিস্থিতি। করোনার ভয়াবহ প্রকোপে মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে ভারত। প্রতিদিনই রোগী শনাক্ত আর মৃত্যুতে রেকর্ড গড়ছে দেশটি। এই পরিস্থিতিতে মোদী সরকারের কাছে সাহায্যের বার্তা পাঠিয়েছে চীন। সহায়তায় প্রস্তুত জাতিসংঘও। এদিকে বহির্বিশ্বের সরবরাহের প্রতিশ্রুতি রক্ষায় ভারতের বাইরেও অ্যাস্ট্রাজেনেকার টিকা উৎপাদনের পরিকল্পনা করছে সেরাম। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। ভারতের বাতাসে এখন যেন শুধু লাশের গন্ধ, হাসপাতালের সামনে সারি সারি মরদেহ, পাশে স্বজন হারার আর্তনাদ, সবখানেই এখন শুধু অক্সিজেনের জন্য আরতি। তবুও মিলছে না প্রাণ রক্ষার জন্য সামান্য অক্সিজেন। গেল দিনেও দেশটিতে 4 লক্ষাধিক মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছে 3,500-এর বেশি। এমন অবস্থায় দিল্লির লকডাউনের সীমা বাড়ানো হয়েছে 3 মে পর্যন্ত। এছাড়াও ভারতে লাগামহীন সংক্রমণের জেরে 31 মে পর্যন্ত বন্ধ করা হয়েছে আন্তর্জাতিক বিমান চলাচল। ভারতের বাইরেও অ্যাস্ট্রাজেনেকার টিকা উৎপাদনের পরিকল্পনা করছে সেরাম। কয়েকদিনের মধ্যেই এ বিষয়ে ঘোষণা আসবে বলে জানানো হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্নার টিকার জরুরি ব্যবহারের অনুমোদনের জন্য তালিকাভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ফলে যেসব দেশ কার্যকর টিকা পেতে সমস্যায় পড়েছিল তারা দ্রুত তা পেতে পারবে। এদিকে বিপর্যস্ত ভারতকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে শি জিনপিং সরকার। সাহায্যের জন্য প্রস্তুত থাকার কথা জানিয়েছে জাতিসংঘ। ভারতীয়দের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার কথা জানিয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। এদিকে বিশ্বজুড়ে গেল 24 ঘন্টায় আরও 8,73,000 সংক্রমিত এবং 14,300-র বেশি প্রাণহানি হয়েছে। মাসুদ রানা, নিউজ 24। ভারতের পশ্চিমবঙ্গে 8 পর্বের ভোটগ্রহণ শেষে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হতে যাচ্ছে আজ। সেই সাথে ভোট গণনা হবে তামিলনাড়ু, কেরালা, পন্ডিচেরি ও আসামেও। জয় নিয়ে কোনো সন্দেহ নেই বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের ফলাফল ঘোষণার জন্য রাজ্যের 23টি জেলায় 108টি গণনা কেন্দ্রে ভোট গণনা করা হবে। এরই মাঝে ভোট গণনা কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বুথ ফেরত সমীক্ষায় অধিকাংশ সংস্থা ইঙ্গিত দিয়েছে এবারের পাল্লা ভারী তৃণমূলের দিকেই। মমতাই হতে পারেন তৃতীয়বারের জন্য এই রাজ্যের মুখ্যমন্ত্রী। অবশেষে আনুষ্ঠানিকভাবে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করল যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশ বাস্তবায়নে প্রায় 100 জনের মতো সৈন্য ও সামরিক সরঞ্জাম উড়োজাহাজে করে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হয়েছে। আগামী 11 সেপ্টেম্বরের মধ্যে এই প্রত্যাহার প্রক্রিয়া শেষ হবে বলে জানিয়েছে পেন্টাগন।
এরই মাঝে শুক্রবার দেশটির পূর্বাঞ্চলে লোগোর প্রদেশের রাজধানী পুল ই আলমের একটি গেস্ট হাউসে হামলায় স্কুল শিক্ষার্থী সহ কমপক্ষে 30 জন নিহত ও 90 জন আহত হয়েছেন। এবার খেলার খবর। ক্যান্ডি টেস্টের তৃতীয় দিন লঙ্কান স্পিনারদের দাপটে ব্যাকফুটে বাংলাদেশ। প্রবীণ জয়বিক্রমার 6 উইকেট শিকারে দ্বিতীয় ইনিংসে এখন লঙ্কানদের লিড 259 রানের। হাতে আছে এখনো 8 উইকেট। ব্যাটিং ব্যর্থতার দিনে নার্ভাস 90s-এর শিকার হয়ে আক্ষেপের জন্ম দিয়েছেন তামিম। সাথে আশা জাগিয়েও ইনিংস বড় করতে পারেনি মুশফিক মুমিনুল। পার্থ বণিক জানাচ্ছেন বিস্তারিত। পাল্লেকেল্লে টেস্টে ভুলে যাবার মতো একটা দিন পার করলো বাংলাদেশ। সফরের শুরু থেকে ব্যাটিংয়ে টাইগারদের যে দাপট, একদিনেই তা তছনছ হয়ে গেছে লঙ্কান বোলিং অ্যাটাকের বিপরীতে। তৃতীয় দিন কেবল শ্রীলঙ্কার কৌশলের জন্য ফলো অনে নামতে হয়নি তামিম মুমিনুলদের। 6 উইকেটে 469 রান নিয়ে তৃতীয় দিন শুরু করা লঙ্কানরা মাত্র 21 বল মোকাবেলা করেই ইনিংস ঘোষণা দেয় 493 রানে। এরই মাঝে রমেশ মেন্ডিসের উইকেট তুলে ক্যারিয়ার সেরা বোলিং উপহার দেন তাসকিন, পান 4 উইকেটের দেখা। জবাব দিতে নেমে তামিম সাইফে দারুণ শুরু বাংলাদেশের। ব্যক্তিগত 25 রানে সাইফকে ফিরিয়ে 98 রানের ওপেনিং জুটি ভাঙেন প্রবীণ জয়াবিক্রমা। টেস্ট অভিষিক্ত এই বাঁহাতি স্পিনারের ভেলকি তো তখন কেবলই শুরু। তবে তার আগে 0 রানে ফিরে লঙ্কান বোলারদের কাজটা সহজ করে দেন নাজমুল হোসেন শান্ত। দুর্ভাগ্য তামিমের, লঙ্কা সফরে দ্বিতীয়বারের মতো নার্ভাস 90s-এর শিকার হন এই ওপেনার। প্রবীণের ঘূর্ণিতে কাটা পড়েন 92 রানে। চতুর্থ উইকেটে মমিনুল আর মুশফিকের 63 রানের জুটিও ভাঙেন এই স্পিনার। মুশফিক ফিরে যান 40 করে। মূলত এরপরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে টাইগারদের ব্যাটিং লাইন আপ। মাত্র 37 রানের ব্যবধানে পড়ে যায় শেষ 7 উইকেট। শ্রীলঙ্কা লিড পায় 242 রানের। ফলো অনে না ফেলে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নামার সিদ্ধান্ত নেন করুণারত্নে। তবে মিরাজ তাইজুলের ঘূর্ণিতে শেষ বেলায় তাকে হারাতে হয়েছে থিরিমান্নে আর ওশাদা ফার্নান্দোর উইকেট। এখন দেখার অপেক্ষা চতুর্থ দিন বাকি 8 উইকেট নিয়ে লঙ্কানরা 259 রানের লিডকে কোথায় নিয়ে যায়। পার্থ বণিক, নিউজ 24। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ইমরুল কায়েসকে নিয়ে 24 সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ। 24 সদস্যের প্রাথমিক দলে আরও আছেন তামিম ইকবাল খান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লাহ, নাইম শেখ, লিটন কুমার দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত সহ আরও অনেকে। আগামী 12 মে বাংলাদেশে আসার কথা শ্রীলঙ্কার। এর আগেই 2 মে থেকে অনুশীলন করবেন বাংলাদেশে থাকা ওয়ানডে স্কোয়াডের ক্রিকেটাররা। এরপরই 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। এক বছরের বেশি সময় পর খুলে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বিশ্বখ্যাত ডিজনিল্যান্ড। প্রথম দিনে জমায়েত হয়েছিলেন অনেক দর্শনার্থী। যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় এবার অন্য বিনোদন কেন্দ্রগুলো উন্মুক্ত করা হচ্ছে। আরো জানাচ্ছেন নাহিদ জিহান। বিশ্বখ্যাত ক্যালিফোর্নিয়ার ডিজনিল্যান্ড। যুক্তরাষ্ট্রে আরও বেশ কটি ডিজনিল্যান্ড থাকলেও এটাই ডিজনির সবচেয়ে বড় থিম পার্ক। প্রতিদিন যেখানে হাজার হাজার দর্শনার্থীরা ভিড় জমাতেন অবকাশ যাপন করতে, কিন্তু করোনা মহামারী শুরুর পর গেল বছর এটি বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ 13 মাস পর আবার এই ডিজনিল্যান্ড খুলে দেওয়া হয়েছে। পার্কে আসা দর্শনার্থীদের হর্ষধ্বনি ও ওয়াটার বাবল দিয়ে শুভেচ্ছা জানান পার্ক কর্মীরা। তবে শিশু থেকে প্রাপ্তবয়স্ক সবার মুখেই ছিল মাস্ক। আমাদের বাচ্চারা এখানে আবার আসতে পেরে খুব খুশি। অনেক মিস করেছে তারা ডিজনিল্যান্ডকে। আমরা দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। এখানে সবকিছু আবার আগের মতো কর্মচঞ্চল হতে শুরু করেছে। এবার ডিজনিল্যান্ড খুলে দেয়, আমরা খুব খুশি। গেল 1 মাসে করোনা ভাইরাসের সংক্রমণ যুক্তরাষ্ট্রে অনেকটাই কমে এসেছে। মৃত্যুহারও ধীরে ধীরে কমতে শুরু করায় ব্যবসা প্রতিষ্ঠান ও রেস্তোরাঁর পাশাপাশি এবার বিনোদন কেন্দ্রগুলো খুলে দেওয়া হচ্ছে। নাহিদ জিহান, নিউজ 24। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ধর্মকে পুঁজি করে অঢেল সম্পদের মালিক মামুনুল ও পরিবার। এতিমদের নামে হাতিয়েছে কোটি টাকা। নাশকতার মামলায় হেফাজতের আরো 2 নেতা গ্রেফতার।
এক সপ্তাহে করোনা শনাক্ত কমেছে 33%। লকডাউনের সুফল বলছেন বিশেষজ্ঞরা। পরামর্শ কমিটির 10 প্রস্তাব, আজও ঝরল 60 প্রাণ। লকডাউনেও ঈদের কেনাকাটায় বেড়েছে ভিড়, যানজট। শিগগিরই গণপরিবহন চালুর কথা ভাবছে সরকার। আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট শুরু। মৃত্যুপুরী ভারতে দৈনিক সর্বোচ্চ সংক্রমণ 4 লাখ ছাড়ালো। অন্য দেশেও টিকা উৎপাদন করবে সেরাম। WHOর ছাড়পত্র পেল মডার্নার ভ্যাকসিন। 2 মাস বন্ধ থাকার পর নদীতে ইলিশ ধরা শুরু। চাঁদপুরে মাছ ধরা পড়ছে কম, হতাশায় জেলেরা। ধীরে ধীরে পরিমাণ বাড়বে বলছেন কর্মকর্তারা। ভারতের 5 রাজ্যে বিধানসভার ফল ঘোষণা আজ। পশ্চিমবঙ্গের সব জরিপে এগিয়ে মমতা। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু যুক্তরাষ্ট্রের। এবং ব্যাটিং বিপর্যয়ে ক্যান্ডি টেস্টে ব্যাকফুটে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে 259 রানে এগিয়ে শ্রীলঙ্কা। ওয়ানডের জন্য প্রাথমিক দল ঘোষণা, ফিরছেন সাকিব। এখন এ পর্যন্ত। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।